হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে। সো ভাইয়া, আমরা হচ্ছে কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 9 অ্যাসিড ক্ষার সমতা, এই চ্যাপ্টারটা আমরা শুরু করছিলাম। আজকে আমরা এটার সেকেন্ড লেকচারটা দেখব। ওকে, তো প্রথম লেকচারে আমরা মোটামুটি অ্যাসিডের বেশ কিছু পড়া পড়ছিলাম। আজকে আমরা সেটা একটু কন্টিনিউশন দেখবো। হ্যাঁ, সেটা হচ্ছে গাঢ় অ্যাসিড। আচ্ছা, সো গাঢ় অ্যাসিড বলতে আসলে কি বোঝানো হচ্ছিল বলতো ভাইয়া? আমরা কিন্তু এটা গতদিনই দেখে আসছি যে গাঢ় অ্যাসিড মানে হচ্ছে যেখানে পানির পরিমাণটা কম আর অ্যাসিডের জন্য যে দ্রবটা আমি ব্যবহার করব সেটার পরিমাণটা বেশি থাকবে, রাইট? আচ্ছা, এখন বিষয়টা হলো কি, গাঢ় অ্যাসিডটা আমরা ল্যাবে খুব একটা বেশি ইউজ করি না। হ্যাঁ, ল্যাবে আমরা বেশি ইউজ করি হচ্ছে লৌহ অ্যাসিডটা। সো গাঢ় অ্যাসিড কেন ল্যাবে বেশি ইউজ করা হয় না? কারণ গাঢ় অ্যাসিডটা হচ্ছে আসলে একটা ক্ষয়কারী পদার্থ। হ্যাঁ, ক্ষয়কারী পদার্থ, বা ইংলিশে বললে কি হবে, করোসিভ সাবস্টেন্স। ওকে, আচ্ছা, এগুলো কি তোমাদের মনে আছে? এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর বেসিক। হ্যাঁ, চ্যাপ্টার 1 এ আমরা হ্যাজার্ড সিম্বল পড়াশোনা করছিলাম। সেখানে মোটামুটি আমরা দেখছি কোনটা উত্তেজক, কোনটা ক্ষয়কারী, তাই না, কোনটা জারক। আচ্ছা, সেখানে আমরা পড়ে থাকি কি, গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষার দুইটাই হচ্ছে ক্ষয়কারী পদার্থ। তো কেন এটাকে আমরা ক্ষয়কারী পদার্থ বলতেছি? কারণ এটা যদি আমাদের কোনো টিস্যুর সংস্পর্শে আসে তাহলে সেটাকে সাথে সাথে ক্ষয় করে ফেলে। হ্যাঁ, সেটাকে সাথে সাথে ক্ষত তৈরি করে ফেলে, রাইট? অর্থাৎ আমি যদি এদেরকে হাতে বা পায়ে ফেলি বা হাত দিয়ে ধরি, খালি হাতে ধরি, তাহলে সেখানে কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে। ওকে, আমি চিন্তা করতে পারি হাতে সরাসরি সংস্পর্শে আসলে ক্ষত তৈরি করে। আচ্ছা, জাস্ট এই কয়েকটা বেসিক ইনফরমেশন, নর্মাল ইনফরমেশন তোমরা জেনে রাখতে পারো। আচ্ছা, এখন আসো, ল্যাবরেটরিতে আমরা মেইনলি কোন কোন গাঢ় অ্যাসিড ব্যবহার করে থাকি বা কোন কোন গাঢ় অ্যাসিড মেইনলি আমরা ইউজ করে থাকি। জেনারেলি আমরা হচ্ছে দু একটা গাঢ় অ্যাসিডই মেইনলি ইউজ করি, যেমন ধরো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং লাস্টে হচ্ছে আমাদের গাঢ় নাইট্রিক অ্যাসিড। এগুলোই নর্মালি আমরা ইউজ করে থাকি, যদি প্রয়োজন হয় তখন ইউজ করা হয়। ওকে, এখান থেকে কিন্তু পরবর্তীতে লৌহ অ্যাসিড তৈরি করা যায়। সো এখান থেকে আমরা এই অ্যাসিডগুলো সামান্য কিছু বর্ণনা পড়বো, আমাদের বইয়ে ঠিক যতটুকু আছে আমি তোমাকে ততটুকুই বলবো। তো প্রথমে আসা হচ্ছে ভাইয়া আমাদের গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে, তাই না? এবং কিভাবে তৈরি করা হয়, গাঢ় বলতে কি বোঝায়, এগুলো কিন্তু আমরা জানি। তো মোটামুটি যেগুলো আমরা জানি না সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে আমরা গাঢ় অ্যাসিডগুলোকে সবসময় হচ্ছে মোটা কাচের বোতলে সংরক্ষণ করব। ওকে, আচ্ছা, তো এটা আমি কি করব বলতো? মোটা কাচের বোতলে সংরক্ষণ করে রাখবো, যাতে এটা সহজে যাতে অন্য কোনো পদার্থের সংস্পর্শে না আসে সেটাকে আমাদের নিশ্চিত করতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, ধরো আমাদের কাচের বোতলে এই লিকুইডটা আছে, এটা মোটামুটি কোনো বর্ণ নাই, বুঝছো, বর্ণহীন, পানির মতো দেখতে। এখন ধরো বোতলে আর কোনো লেবেলিং নাই, যে এটার মধ্যে আসলে কি আছে সেটা আমি জানি না। তাহলে এই ক্ষেত্রে কি চেনা সম্ভব যেটা কি আসলে গাঢ় HCl? অবশ্যই চেনা সম্ভব। কিভাবে? এই যে আমি যে বোতলটা রাখলাম বা বোতলটা তৈরি করলাম, হ্যাঁ, এই বোতলে যদি আমি মুখ খুলি তাহলে মুখ খুললে কি আসবে জানো? কুয়াশার মতো একটা ধোঁয়া তৈরি হবে, একটা ভাব তৈরি হবে, যেটাকে আমরা ভেপার বলতে পারি। হ্যাঁ, অ্যাসিড ভেপার বলা হয়, কুয়াশার মতো দেখাবে আর কি। ওকে, আচ্ছা, আর কি হইতে পারে? মুখ খোলার সাথে সাথে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আমাদের নাকে এসে ঠেকবে, তাই না? তোমরা কি সরিষা ইলিশ খাইছো? সরিষা ইলিশের সরিষার গন্ধ কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ। ওকে, নাকটা ধরে যায়, এরকম বিষয়টা। তার মানে আমি যদি এই বোতলের মুখ খোলা হয় তাহলে দুইটা কাজ হয়, বা দুইটা কেস হইতে পারে। একটা হচ্ছে কুয়াশার মতো ধোঁয়া তৈরি হয়, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসিড ভেপার। আর কি, তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি HCl থেকে পড়াশোনা। এরপর ভাই
গাঢ় নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, গাঢ় নাইট্রিক অ্যাসিড। এখন দেখা যেতে পারে যে নাইট্রিক অ্যাসিডটা নরমালি বাজারে অত বেশি অ্যাভেলেবল না। এটা যত সহজে আমি অ্যাভেলেবল পাচ্ছি HCl, নাইট্রিক অ্যাসিডটা অত সহজে অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের পরীক্ষাগারে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করে নিতে পারি। হ্যাঁ, প্রস্তুত করে নিতে পারি। কিভাবে প্রস্তুত করে নিতে পারি, আমরা হচ্ছে আগে থেকে তৈরি করা নাইট্রোজেন ডাইঅক্সাইড নিব এবং সেটাকে আমরা জলীয় বাষ্পের উপর চালনা করব। ঠিক আছে, পানির উপর জলীয় বাষ্প, তার উপর হচ্ছে মেইনলি চালনা করব। চালনা করলে এখানে পাওয়া যাবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এটা হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড। ওকে, নামগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, নাম না পড়লেও চলবে, জাস্ট তুমি একটু জেনে রাখো। এবার সবাই এই বিক্রিয়াটা আমি কিভাবে সমতা করতে পারি। তো তোমার জন্য কিন্তু সব বিক্রিয়া সমতা করতে হবে এমন কোনো কথা নাই, বাট তুমি দেখে রাখতে পারো সমতাকরণগুলো কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা। এখন তুমি যদি এখানে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে চিন্তা করো, ঝামেলা হবে। হ্যাঁ, করা যাবে অবশ্যই, বাট একটু ঝামেলা হইতে পারে। তো আমি এখানে কি চিন্তা করতেছি, এখানে আমি একটু অন্যরকম ভাবে আগানোর একটা অ্যাপ্রোচ করার চিন্তা করতেছি। কিরকম সেটা দেখো, এখানে আমাদের হাইড্রোজেন আছে 2টা আর এখানে আমাদের হাইড্রোজেন আছে মাত্র 1টা। তো আমি কি করবো, আমি এখানে 2 দিয়ে গুণ করবো, হাইড্রোজেন আমাদের ম্যাচ হয়ে গেল, এখানেও 2টা এখানেও 2টা। সমস্যা কি হলো ভাই, এখানে এখন নাইট্রোজেন হয়ে গেছে 2 1 2টা আর এখানে একটা 3টা, বাট আমাদের এখানে নাইট্রোজেন আছে মাত্র 1টা। সো আমি কি করলাম, এখানে 3 দিয়ে গুণ দিলাম, নাইট্রোজেন ম্যাচ। অক্সিজেন দেখো 3 2 6, 6 আর 1 7, এখানে দেখো 3 2 6, 6 আর 1 7। তার মানে এখানে যদি আমি হাইড্রোজেন থেকে কাজটা শুরু করি তাহলে কিন্তু আমার জন্য কাজটা ইজি, তাই না? এই জন্য আমি এখান থেকে হাইড্রোজেন থেকে শুরু করলাম। সো তোমাকে যে সবসময় বাম থেকে ডানের দিকে যাইতে হবে এরকম না, তোমার কাছে যেটা সবচেয়ে ইজি মনে হচ্ছে সেখান থেকে তুমি কাজ করো, সমস্যা নাই। আচ্ছা, গেল মোটামুটি এরকম ভাবে আমরা বিক্রিয়াটা করলাম। এখন আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেছে, ভাই ঠিক আছে আমাদের কাছে তো নাইট্রিক অ্যাসিড ছিল না, তাই না? এটা ছিল না বলে তো আমি এই কাজটা করলাম। এখন আমার কাছে যদি নাইট্রোজেন ডাইঅক্সাইডও না থাকে তখন আমি কি করব, তখন আমাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতে হবে। কোত্থেকে তৈরি করা যায়, এই নাইট্রিক অক্সাইড থেকে। নাইট্রিক অক্সাইড কোত্থেকে তৈরি করা যায়, বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন থেকে। বুঝতে পারছো? এগুলো কিন্তু আমরা পরে দেখবো, জাস্ট আপাতত আমরা মনে রাখি কোনো না কোনো উপায়ে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড খুব সহজেই তৈরি করতে পারি, সেখান থেকে আমরা নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, তো মোটামুটি গেল। এরপর আসা হচ্ছে ওর জন্য কিন্তু এই যে আমি উপরে যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো কিন্তু প্রযোজ্য, রাইট? এখানে আমি কি নিব, মোটা কাচের বোতল নিব, বোতল আমি সংরক্ষণ করব এবং এখানে যা যা কথা ছিল সেটা কিন্তু ওর ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, তবে এখানে একটা এক্সট্রা কথা তুমি অ্যাড করবা। এখানে তুমি একটা এক্সট্রা কথা অ্যাড করবা, সেটা কি, এই বোতলের রংটা হবে বাদামি। বুঝছো? এখানে কি হবে, বাদামি। ঠিক আছে, এটা তুমি একটু মাথায় রাখো। প্রশ্ন হতে পারে, ভাই তাহলে কি আমি এটাও বাদামি বর্ণের বোতলে নিব? নট ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা তুমি ট্রান্সপারেন্ট বোতলে নিতে পারো, বাট এখানে অবশ্যই আমাকে একটা বাদামি বোতল নিতে হবে অথবা এমন কোনো কালার নিতে হবে যেটা গাঢ়। কালোতে কিন্তু কাজ হয়, কালো বা গাঢ় বাদামি বর্ণ কিন্তু হবে। প্রশ্ন হচ্ছে কেন ভাই বাদামিটা থাকা এত বেশি ভাইটাল কেন? কারণ এই নাইট্রিক অ্যাসিড হচ্ছে সূর্যের আলো প্রভাবে খুব সহজে ভেঙে যায়, তাই না? বুঝতে পারছো তো? সো এই গাঢ় বাদামি বর্ণটা বা ডিপ কোনো কালার কি করে, সূর্যের আলোকে শোষণ করে নাইট্রিক অ্যাসিড থেকে সেটা রক্ষা করে, নাইট্রিক অ্যাসিড থেকে সূর্য আলোটাকে সেপারেট করে রাখে। ওকে, তার মানে এটা কাজটা হচ্ছে, দেখো, সূর্যের আলোকে বাধা দেয়। সূর্যের আলোকে সে বাধা দিবে। কেন? কারণ হচ্ছে আমাদের সূর্যের আলো, হ্যাঁ, এই যে আমি যে সূর্যের আলোর কথাটা বললাম, সূর্যের আলো কি করে, নাইট্রিক অ্যাসিড ভেঙে দেয়। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো আমরা পরবর্তীতে আমাদের বাকি থাকা যে অ্যাসিডটা সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা নিয়ে একটু পড়াশোনা করি। গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো এখানে কিন্তু তুমি চাইলে চিন্তা করতে পারো, বোতলের কথাগুলো কিন্তু সিমিলার, সো এগুলো আমি বলতেছি না। এখানে তুমি একটা কথা মনে রাখবো যে সালফিউরিক অ্যাসিডটা আমি কিভাবে তৈরি করতে পারি। ধরো তোমার কাছে সালফিউরিক অ্যাসিডটা শেষ হয়ে গেছে, এখন তুমি কি করবা, তুমি পানির উপর সুন্দর মতো সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটা চালনা করবা।
ভৌত দশাটা দেখানোটা অত বেশি ইম্পর্টেন্ট না, না দেখালেও চলে, জাস্ট তোমার বোঝার জন্য। তুমি পানির ওপর সালফার ডাইঅক্সাইড গ্যাসটা চালনা করবা, তাহলে সালফার ডাইঅক্সাইড পানির মধ্যে দ্রবীভূত হয়ে তৈরি করবে সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছো? সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু আমাদের জলীয় দ্রবণ। হ্যাঁ, বুঝতে পারছো? এই হলো আমাদের বিষয়টা। তাহলে চিন্তা করে দেখো, আমি যখন HCl নিচ্ছিলাম পানির মধ্যে, তখন কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হচ্ছিল না। HCl এখানেও যা ওইখানেও তা, তাই না? এই জন্য পানিকে আমি এই তীর চিহ্নের উপরে দেখাইতে পারি। বাট এখানে দেখো আমাদের রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে। সালফার ট্রাইঅক্সাইড কি এদিকে সালফার ট্রাইঅক্সাইড আকার আছে? না, সালফিউরিক অ্যাসিড হয়ে গেছে না। এই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে উপরে দেখাবো না, বরঞ্চ সাইডে লিখবো। ওকে, একটু কি ক্লিয়ার? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সমতকরণ অলরেডি হয় আছে, এটা আর কোনো প্যারা নাই, গেল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের গাঢ় অ্যাসিড নিয়ে পড়াশোনা। আচ্ছা, চলো আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে ক্ষারক, তাই তো? ক্ষারক, ক্ষারক বলতে কি বোঝায়? ক্ষারকের ইংলিশ নাম হচ্ছে আমাদের বেস, তাই না? যেমন অম্লের ইংলিশ নাম হচ্ছে অ্যাসিড, অ্যাসিড বলে মেনলি আমরা চিনি, হয়তো বেসটা আমরা কমনলি শুনি নাই, জাস্ট তুমি জেনে রাখো ক্ষারক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ক্ষারক কি? ক্ষারক বলতে আসলে কি বোঝায়? আমি তাহলে তোমাদের ডেফিনিশনটা লিখে দিই। ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক যা অক্সাইড বা হাইড্রোক্সাইড বিশিষ্ট হয়, মানে এদের মধ্যে অক্সাইড বা হাইড্রোক্সাইড থাকবে, ও যা অ্যাসিডকে প্রশমন করে। হ্যাঁ, অ্যাসিডকে প্রশমন করে। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্ষারকের সংজ্ঞা। এবার আসলে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি দেখো তো। প্রথম কথা হচ্ছে, ক্ষারক তৈরি হবে আমাদের ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল কোনো যৌগমূলক নিয়ে। বুঝছো? ধাতুর মতো ক্রিয়াশীল কোনো র্যাডিক্যাল নিয়ে। আচ্ছা, ধাতু তো আমরা সবাই চিনি, তাই না? সমস্যা হচ্ছে ভাই ধাতুর মতো ক্রিয়াশীল এটা আবার কি? হ্যাঁ, এটা আবার কোথেকে আসলো, তাই না? আচ্ছা, ধাতুর মতো ক্রিয়াশীল বলতে কি বোঝা জানো? যারা হচ্ছে ধাতুর মতো বিক্রিয়া করতে চায়। ওকে, আচ্ছা, এখন ধাতুর মতো কে কে বিক্রিয়া করতে চায় খেয়াল করে দেখো তো। আমাদের বই জাস্ট দুইটা আয়নের কথাই লেখা আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন NH4+, আর একটা হচ্ছে ফসফোনিয়াম আয়ন PH4+। বুঝছো এরকম বিষয়টা? কিরকম ভাবে আমি কেমনে বিশ্বাস করব এটা ধাতুর মতো ক্রিয়াশীল হয়? খেয়াল করে দেখো, আমি তোমাকে আরো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আরো কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি এখানে। যেমন ধরো, ধাতু কি করে? সোডিয়াম ধাতু চিন্তা করো, ক্লোরিনের সাথে মিলে আয়নিক যৌগ তৈরি করে। আবার তুমি ক্যালসিয়াম ধাতুর কথা চিন্তা করো, সালফেটের সাথে মিলে আয়নিক যৌগ তৈরি করে, তাই না? তাহলে এরা সবাই কিন্তু আমাদের আয়নিক যৌগ। বুঝছো? আয়নিক যৌগ। ভেরি গুড। বাট তুমি যদি সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করো, H2SO4, এটা কি আয়নিক যৌগ হবে? না, এটা কিন্তু সমযোজী যৌগ হয়, তাই তো? তার মানে ধাতুগুলো হচ্ছে ক্লোরাইড, সালফেট এরকম বিভিন্ন অ্যানায়নের সাথে মিলে আয়নিক যৌগ তৈরি করে। অধাতুর কিন্তু এই বৈশিষ্ট্যটা নাই। তুমি যদি ওদের কথা চিন্তা করো, যেমন অ্যামোনিয়া কি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড এরকম যৌগ তৈরি করে। ফসফোনিয়ামের কথা চিন্তা করো, সালফেটের সাথে কি তৈরি করবে বলতো? এরকম ফসফোনিয়াম সালফেট তৈরি করবে। এই যৌগগুলো কিন্তু আমাদের ধাতুর মতো কি হয়? আয়নিক হয়। হ্যাঁ, মানে ধাতু তৈরি করা যৌগগুলোর মতোই আয়নিক হয়। বুঝতে পারছো? তার মানে ওরাও আয়নিক যৌগ তৈরি করলো, ওরাও আয়নিক তৈরি করলো, সো ওরা কিন্তু ধাতুর মতো কাজ করতেছে, রাইট? তার মানে ধাতু হোক অথবা এরকম কোনো যৌগমূলকই হোক না কেন, যাদের মধ্যে মেনলি অক্সাইড মানে অক্সিজেন অথবা হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল মূলক বলা যায়, যেটাকে আমরা OH- এভাবে প্রকাশ করি, তাই তো? আচ্ছা, এরকম গ্রুপগুলো থাকতে হবে আর কি। এবং যারা হচ্ছে অ্যাসিডকে প্রশমন করে, ভাই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্ষারক হওয়ার জন্য অবশ্যই তাকে অ্যাসিডকে প্রশমন করতে হবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতে হবে, তাই না? তাহলে সংক্ষেপে কি বলা যায়? যারা প্রশমন বিক্রিয়ায় পার্টিসিপেট করে, রাইট? আচ্ছা, তাহলে আসো আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, এখানে আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আসো আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে ধরো আমি কিছু অক্সাইড নিয়ে বলি, অক্সাইড নিয়ে আগে চিন্তা করি। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু আমরা প্রথম লেকচারে দেখছিলাম ধাতুর অক্সাইডগুলো কি করে? অ্যাসিডের সাথে বিক্রিয়ায়
লবণ এবং পানি তৈরি করে। প্রথম লেকচারের কথা মনে আছে? সেখানে আমরা ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড দুটার এক্সাম্পলই কিন্তু আমরা দিয়েছিলাম। এই লেকচারে আমরা সেটা আবার আলোচনা করতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরলাম এটা সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতেছে। রিঅ্যাকশন করে কি তৈরি করবে বলো? ক্যালসিয়াম সালফেট এবং সাথে কিন্তু পানি তৈরি করবে, রাইট? প্রশমন বিক্রিয়ার কনসেপ্ট, বুঝছো? সমতাকরণ অলরেডি হয়ে গেছে। তুমি চিন্তা করো হাইড্রোক্সাইডের কথা, চিন্তা করলো তুমি কি ধাতু নিলা, ধাতুর হাইড্রোক্সাইড নিলা, রাইট? এটার সাথে তুমি একটা অ্যাসিড নিলা, বুঝছো? ধরো নাইট্রিক অ্যাসিড। রিঅ্যাকশন করে কি তৈরি করলো? সোডিয়াম নাইট্রেট। ভাই এগুলো এখন পারবা না, রিঅ্যাকশন তো আসলে পারা উচিত, যারা প্রথম লেকচার করছো। আর এখানে তৈরি হয়ে যাবে পানি, সমতাকরণ করা হয়েছে, হ্যাঁ, করা আছে আর কি। তুমি যদি ওই ধাতুর মতো যৌগমূলক চিন্তা করো, হ্যাঁ, তুমি চিন্তা করলো হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামের সাথে তুমি একটা OH বসাই দিলা, হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে তুমি হচ্ছে এখন HCl চিন্তা করলা, তাহলে দেখো অ্যাসিড এবং O বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে এবং পানি তৈরি করবে। সো প্রশমন বিক্রিয়া, তাহলে আমি ওকে কিন্তু ক্ষার বলতে পারি, বুঝতে পারছো? তার মানে তুমি ধাতুর অক্সাইড নাও, হাইড্রোক্সাইড নাও, অ্যামোনিয়াম ফসফোনিয়ামে তুমি হাইড্রোক্সাইডই চিন্তা করো, সবাই কিন্তু এখানে কি হচ্ছে বলতো? ক্ষারক হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা আমাদের ক্লিয়ার। পরবর্তীতে চলে আসো ক্ষার। ক্ষার বলতে আবার কি বোঝায়? জাস্ট আমি একটা ক বাদ দিলাম, তাই না? তাহলে কি ভিন্ন জিনিস হয়ে গেল? উত্তর হচ্ছে হ্যাঁ, ভিন্ন জিনিস হয়ে গেছে। কিরকম চিন্তা করে দেখি তো। ক্ষারকে আমরা ইংলিশে বলেছি অ্যালকালি। অ্যালকালি, তাই না? তোমরা কেউ যে চ্যাপ্টার 4 এর মধ্যে ক্ষার ধাতু পড়ছিল না? অ্যালকালি মেটাল, তাই না? কেন তাদেরকে আমরা ক্ষার ধাতু বলতেছিলাম? কারণ তারা পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার তৈরি করে, বুঝছো তো? তার মানে আমি বুঝতেই পারতেছি, যদি আমি ক্ষার বা অ্যালকালিকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে কিন্তু আমরা ওই আগে ডেফিনেশনটি হেল্প নিতেই পারি, বুঝছো? এখানে আমি বললাম না ধাতু এবং ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক, হ্যাঁ, এখানেও এই কথাটা প্রযোজ্য। তবে এখানে আমরা দুইটা যৌগের কথা চিন্তা করতেছিলাম, তাই তো? একটা কি অক্সাইড আর এটা হচ্ছে হাইড্রোক্সাইড। মনে রাখতে হবে ক্ষারের ক্ষেত্রে শুধুমাত্র আমরা হাইড্রোক্সাইড চিন্তা করব, বুঝছো? শুধুমাত্র আমরা হাইড্রোক্সাইড চিন্তা করব। কারণ কি? কারণ ক্ষার হচ্ছে সবসময় জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল আয়নটা দান করে। এখানে কিন্তু আয়ন দানের কোনো বিষয় ছিল না, তাই না? অক্সাইড আয়ন কিন্তু কখনো এসে দান করতে পারে না। বাট আমরা যখন ক্ষার চিন্তা করব, মানে সেকেন্ড টপিকটা চিন্তা করব, সেখানে অবশ্যই আমাদের হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছো? তার মানে এখানে আমি বলতেছিলাম যে ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক, এগুলো সব কিন্তু ঠিক আছে, যা হাইড্রোক্সাইড বিশিষ্ট, হ্যাঁ, হাইড্রোক্সাইড বিশিষ্ট, মানে OH থাকবে, সোজা কথা। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটাকে অবশ্যই পানির মধ্যে দ্রবণীয় হইতে হবে, বুঝছো? পানিতে মিশতে হবে। ক্ষারকের কিন্তু এই শর্তটা ছিল না, মিশুক বা না মিশুক সমস্যা নাই, বাট এখানে অবশ্যই পানিতে মিশতে হবে, বুঝছো? এবং যা পানিতে দ্রবণীয় হয় এবং অবভিয়াসলি অ্যাসিডকে প্রশমন করবে, অ্যাসিডকে প্রশমন করে, এটা নতুন কোনো কথা না। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা কথা নতুন শিখতেছি। একটা হচ্ছে এখানে শুধুমাত্র আমরা হাইড্রোক্সাইড নিয়ে চিন্তা করব এবং এটা অবশ্যই পানিতে মিশ্রিত হইতে হবে, দ্রবণীয় হইতে হবে। তার মানে ক্ষার হওয়ার জন্য আমাদের দুইটা শর্ত মাথায় রাখতে হবে, বুঝছো? আমাদের শর্ত হচ্ছে মাত্র এখানে দুইটা। একটা হচ্ছে অবশ্যই আমাদের এখানে হাইড্রোক্সাইড থাকতে হবে, অক্সাইড হলে কিন্তু চলবে না। এবং সেকেন্ড যে কথাটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের কি হইতে হবে বলতো? পানিতে দ্রবণীয় হইতে হবে, পানিতে মিশতে পারতে হবে, পানিতে দ্রবণীয় যাতে হয়, রাইট? আচ্ছা, তো এখন যদি আমরা এই শর্তগুলোর কথা মাথায় রাখি, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কিনা কোনটা ক্ষার কোনটা ক্ষারক, হ্যাঁ? তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল এখন দেখা শুরু করব। সো এই পাশে নিলাম আমরা হচ্ছে ক্ষারক, আর এই পাশে নিলাম আমরা ক্ষার। দেখার চেষ্টা করব কোনটা ক্ষারের মধ্যে পড়ে, কোনটা ক্ষারকের মধ্যে পড়ে। আচ্ছা, চলো আমরা একটা একটা করে দেখা শুরু করি। প্রথমে ধরো আমি নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো হাইড্রোক্সাইড আছে, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের কি ক্ষারকও হইতে পারে, তাই না? অক্সাইড হাইড্রোক্সাইড ডাজেন্ট ম্যাটার। আর এই যৌগটা কি পানিতে দ্রবণীয় কিনা সেটা তুমি কেমন বুঝবা? সেটা কি যৌগ থেকে বোঝা যাবে? নর্মালি কিন্তু যৌগ থেকে বোঝা যায় না। জাস্ট তুমি সংক্ষেপে মনে রাখো, ধাতুটা যদি গ্রুপ 1 বা 2 এর অন্তর্ভুক্ত হয়, সে সাধারণত পানিতে দ্রবণীয় হয়। ধাতুটা যদি আমাদের গ্রুপ 1 এবং 2 এর মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে সাধারণত সে পানির মধ্যে দ্রবণীয় হয়। যদিও আমাদের এখানে বেশ কিছু কিন্তু আছে,
হ্যাঁ, বাট আমরা অত ঝামেলার মধ্যে যাচ্ছি না। তাহলে দেখো সোডিয়াম হচ্ছে আমাদের গ্রুপ 1 এর ধাতু, সো এটা আমাদের দ্রবণীয় আমরা ধরে নিলাম, ঠিক আছে, পানিতে দ্রবণীয় হবে। ওকে, সো তাহলে ও কিন্তু একই সাথে একটা ক্ষারকও হবে, একটা ক্ষারও হবে। ওকে, তুমি এবার আসো হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম গ্রুপ 2 এর মৌল। ওকে, তাহলে তো সে তো ক্ষার হবেই, কোনো ডাউট নাই, মানে সে তো ক্ষারক হবেই, কোনো ডাউট নাই, সে কিন্তু একই সাথে একটা ক্ষারও হবে। ওকে, আচ্ছা এইবার তুমি আসো ভাই, লেটস সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কথা চিন্তা করো তো। হাইড্রোক্সাইড আছে, ওকে, সে কি পানিতে দ্রবণীয়? হ্যাঁ, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমি অ্যামোনিয়া থেকে তৈরি করি, বুঝছো, NH3 থেকে তৈরি করি। NH3 পানির মধ্যে মিশে কিন্তু NH4OH তৈরি করে, সো সে কিন্তু একটা ক্ষারক তো হবেই, সে কিন্তু একই সাথে একটা ক্ষার, বুঝতে পারছো? আচ্ছা এবার তুমি অন্যগুলো চিন্তা করো তো, ফেরাস হাইড্রোক্সাইডের কথা চিন্তা করো। দেখো আয়রন আমাদের ধাতু, ওকে, সে কি S ব্লক ধাতু, গ্রুপ 1 2 এর ধাতু? না, সে কিন্তু D ব্লক ধাতু। D ব্লক ধাতুগুলো ক্ষারক হইতে পারে, কারণ হাইড্রোক্সাইড তো আছে, বাট ক্ষার কিন্তু হইতে পারে না, পানিতে কিন্তু মিশতে পারে না। আবার তুমি চিন্তা করো কপার অক্সাইড, একই যুক্তি, D ব্লকের ধাতু, তাহলে সে ক্ষারক হলেও কিন্তু ক্ষার হইতে পারে না। চিন্তা করো ফেরিক অক্সাইড, এখানে তো ভাই হাইড্রোক্সিল গ্রুপটাই নাই, হাইড্রোক্সাইড গ্রুপটাই তো নাই, তাই না? গ্রুপ না থাকলে কিন্তু তার খাওয়া হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সে কিন্তু ক্ষারক, শুধুমাত্র ক্ষারক। ওকে, তাহলে আশা করি আমরা এভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারবো। আমি তোমাকে যে ট্রিক্সটা বললাম সেটার মাধ্যমে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তো মোটামুটি আমরা এগুলো বুঝলাম। এবার আসো আমরা কি কখনো ক্ষার দ্রবণ দেখছি? ক্ষারকে কিন্তু কখনো কি ব্যবহার করতে দেখছি? অ্যাসিডের কিন্তু আমাদের বাস্তবিক জীবনে বহুত প্রয়োগ আছে, আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে অ্যাসিড আছে, আমাদের বডির ভিতরে HCl আছে, তাই না? এখন ক্ষার কি আমরা বাস্তব জীবনে ব্যবহার করি কিনা? হ্যাঁ, তোমরা কি বাস্তব জীবনে কি কখনো ক্ষার দেখছি কিনা একটু চিন্তা করো তো। আমি লিখতে তুমি চিন্তা করো। হ্যাঁ, বাস্তব জীবনে ক্ষারের প্রয়োগ কি মনে পড়ছে কোনোটা? আচ্ছা দেখো, আমি একটা একটা করে বলি। প্রথমে হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার, রাইট? টয়লেট যে উপাদানটা, মানে কি বলি, টয়লেটের যে আমাদের যে প্যানটা আছে, তাই না, যেটা উপরে হচ্ছে আমরা বসি, আমরা স্কোয়াট করি, ওই প্যানটা কিন্তু পোর্সেলিনের তৈরি। ওকে, এবং পোর্সেলিন পরিষ্কার করার জন্য অবশ্যই সেখানে আমাদের দরকার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে কেন প্রয়োজন, এগুলো কিন্তু তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে শিখবা। সোডিয়াম হাইড্রোক্সাইডে কেন প্রয়োজন, অন্য কোনো হাইড্রোক্সাইড আমি কেন নিলাম না? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলে কি কাজ হবে না? এগুলো কিন্তু আমরা সামনে আস্তে ধীরে শিখবো। এরপর আর কি, এরপর হচ্ছে গ্লাস ক্লিনার। মনে হতে পারে ভাই ক্লিনার তো ক্লিনারই, টয়লেট কি আর গ্লাস কি? হ্যাঁ, মনে হতে পারে না এরকম। আসলে বিষয়টা কি দেখো, আমরা কি হারপিক যেটা দিয়ে আমরা টয়লেট পরিষ্কার করি, ওটা দিয়ে কি আমরা এই বোর্ডটাকে মুছতে পারবো? হ্যাঁ, না, আমরা কিন্তু হারপিকে শুধুমাত্র টয়লেটের কাজে ইউজ করি। কেন? কারণ ভাই হারপিকের মধ্যে কি থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? রাইট, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর যে কোনো গ্লাস সামগ্রী, যে কোনো কাচের সামগ্রী, সেগুলোর মধ্যে কি থাকে বলতো? সিলিকন ডাইঅক্সাইড, বুঝছো? গ্লাস সামগ্রীতে মেনলি কি থাকে বলতো? সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইড কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে খুব সহজে বিক্রিয়া করে ফেলে। আমি যদি চিন্তা করি ভাই ক্লিনার তো ক্লিনারই, আমি টয়লেট ক্লিনার দিয়ে এসেছে গ্লাস পরিষ্কার করে ফেলবো, তাহলে সমস্যা কেন? কারণ টয়লেট ক্লিনারে থাকা সোডিয়াম হাইড্রোক্সাইড উপাদানটা খুব সহজে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে ফেলে। হ্যাঁ, রিয়াকশন করে তৈরি করে আমাদের সোডিয়াম সিলিকেট, বুঝছো? সোডিয়াম সিলিকেট। আচ্ছা, তোমরা তো সংখ্যাটা এখন পারবা না, সংখ্যাটা তোমাদের আপাতত লাগবে না, এগুলো আমরা সামনে দেখবো। এই রিয়াকশনে কিন্তু তোমাদের বইয়ে নাই, আমি জাস্ট এমনিই বলতেছি। হ্যাঁ, আচ্ছা দেখছো, এই সোডিয়াম সিলিকেট হচ্ছে একটা দ্রবণীয় লবণ। তার মানে কাজটা কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে না, ক্ষয় হয়ে পানির সাথে মিশে যাবে, এই উৎপন্ন পানির সাথে মিশে যায়। সো এই জন্য আমি কিন্তু গ্লাস ক্লিনারে কখনোই সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি না। তাহলে প্রশ্ন হচ্ছে আমি তাহলে কি ইউজ করতে পারি? এখানে আমরা সুন্দর মতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া দ্রবণ আমি ব্যবহার করতে পারি। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, এইটা ব্যবহার করা যায়। ওকে, বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, তবে এখানে কিন্তু বেশ কিছু কিন্তু আছে, বেশ কিছু বাটস আছে। কিরকম? যেমন ধরো আমাদের যে মোবাইলগুলো আছে, মোবাইলে তুমি ক্যামেরার পিছনটা চিন্তা করো, অথবা এই বোর্ডটা চিন্তা করো, কম্পিউটারের মনিটর চিন্তা করো, হ্যাঁ, ল্যাপটপের মনিটর চিন্তা করো, এগুলো কিন্তু বেশিরভাগ জিনিস হচ্ছে এলইডি দিয়ে তৈরি, তাই তো? আগে কিন্তু এলসিডি ছিল, ওগুলো গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করা যাইতো, বাট আমাদের বর্তমান ডিভাইসগুলো কিন্তু এলইডি। এখানে কিন্তু আবার
প্রচলিত গ্লাস ক্লিনার গুলো খুব একটা বেটার না, ভালো রেজাল্ট দেয় না। তো যাই হোক, অত আমরা আলোচনা করতে চাচ্ছি না, জাস্ট আমরা প্রয়োগ দেখার কথা, আমরা কিন্তু প্রয়োগ দেখে ফেলছি। আচ্ছা, চলো আমরা পরবর্তী টপিকে যাই। লঘু ক্ষারের ধর্মসমূহ, যেটা আমি বলতেছিলাম, আমরা পরীক্ষাগারে কি করি, হয় লঘু অ্যাসিড ইউজ করি অথবা লঘু ক্ষার ইউজ করি, গাঢ়টা অত কমনলি আমরা ইউজ করি না। ওকে, আচ্ছা, এখন দেখার চেষ্টা করি লঘু ক্ষারের মধ্যে আমরা কি কি জিনিস করতে পারি। সো প্রথমে যদি আমি চিন্তা করি, এখানে আমি প্রথমে চিন্তা করলাম লিটমাস পরীক্ষাটা। আমরা কিন্তু লঘু অ্যাসিডের মধ্যে কিন্তু লিটমাস পরীক্ষাটা দেখছি। সেখানে কি দেখছিলাম বলতো, অ্যাসিড সবসময় হচ্ছে নীল লিটমাসকে লাল করবে এবং লালের কিন্তু কোনো বর্ণের পরিবর্তন করবে না। সো ক্ষারের ক্ষেত্রে কি করবা, কথাটাকে উল্টায় দাও, ক্ষার হচ্ছে অলওয়েজ লাল লিটমাসকে নীল করবে এবং নীলের কিন্তু কোনো বর্ণের পরিবর্তন করবে না। হ্যাঁ, আবেগের বসাবার নীলটাকে লাল বানাই দিও না, তার কাজই হচ্ছে নীল বানানো, বুঝছো? সে লাল দেখলে নীল বানাবে, ওকে, বাট নীল দেখলে কিন্তু আবার লাল বানাবে না, নীল দেখলে নীলই রাখবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর আসো তোমার অনুভব, ধরলে কেমন লাগবে। ক্ষার যদি তুমি হাতে নাও তাহলে কিরকম লাগবে তোমার, তাই তো? অনুভবে ক্ষার হচ্ছে সবসময় পিচ্ছিল একটা অনুভব দিবে, ঠিক আছে, পিচ্ছিল একটা ফিলিংস দিবে, রাইট, স্লিপারি। আচ্ছা, ভালো এক্সাম্পল দেই, যেমন ধরো তোমার হাত ধোয়ার সাবানটা, রাইট, তোমার হ্যান্ড ওয়াশটা, এগুলো কি হয়, স্লিপারি হয় না? কেন স্লিপারি হয়? কারণ এগুলো হচ্ছে ক্ষারের তৈরি, তাই তো? আমাদের সাবানের মধ্যে কিন্তু বেশ কিছু ক্ষারের মিশ্রণ থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো গেল, এগুলো আমাদের মোটামুটি ইনফরমেশন। এবার হচ্ছে কিছু রিয়াকশন। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে ধাতব নাইট্রেটের সাথে সে কিভাবে বিক্রিয়া করবে। হ্যাঁ, ধাতব নাইট্রেটের সাথে কিভাবে বিক্রিয়া করে। আচ্ছা, এই বিক্রিয়া সে হচ্ছে প্রথমে একটা অদক্ষেপ তৈরি করবে, বুঝছো? সে হচ্ছে হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি করে, ধাতব হাইড্রোক্সাইড, সেটা নিজেও কিন্তু একটা ক্ষার, তাই না? সেটা ক্ষার হইতে পারে, ক্ষারকও হইতে পারে, ডাজন্ট ম্যাটার, আমরা দেখবো, সমস্যা নেই। হাইড্রোক্সাইড অদক্ষেপ বা প্রেসিপিটেশন তৈরি করবে এবং সাথে হচ্ছে নাইট্রেট লবণ তৈরি করবে। হ্যাঁ, নাইট্রেট লবণ। আচ্ছা, অনেকের হয়তো কথাটা কঠিন লাগতেছে, আসলে তাহলে আমরা একটু সহজ করে ফেলি, এক্সাম্পল দিয়ে আমার বিষয়টা সহজ করে ফেলি। হ্যাঁ, তো চলো আমরা এখন একটু বিক্রিয়াগুলো দেখি। এখন বিষয়টা হচ্ছে বিক্রিয়াটাকে সিম্পল রাখার জন্য আমরা এখানে চিন্তা করব কার সাথে বিক্রিয়া দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, বিক্রিয়াটা সিম্পল রাখার আমরা চেষ্টা করবো। তো চলো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম নাইট্রেট, সংকেতটা এরকম, নাইট্রোজেনের যোজনী 1, অ্যালুমিনিয়ামের কিন্তু 3, তার সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে তৈরি করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর লাস্টে হচ্ছে আমাদের এখানে সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এই কথাটাই কিন্তু ছিল, তাই তো? নাইট্রেট লবণ তৈরি হওয়ার কথা ছিল, আর হচ্ছে একটা হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি হওয়ার কথা ছিল। আচ্ছা, তোমরা কি অদক্ষেপ সম্পর্কে জানো না? এটা কিন্তু চ্যাপ্টার 7 এর কনসেপ্ট। হ্যাঁ, আমাদের চ্যাপ্টার 7 এর লেকচারগুলোতে আলাদা হয়ে গেছে, তাই না? এটা কিন্তু একটা নন রিডক্স বিক্রিয়া ছিল। যাই হোক, ওইগুলো আমরা জানি তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের যুক্তি মতো আমরা কি বলতেছি, এই যে আমাদের এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো, এটা কি করবে, একটা অদক্ষেপ দিবে, তাই তো? হ্যাঁ, একটা পাউডার বা দানা জাতীয় কিছু পদার্থ নিচে তলানিতে জমা হবে, এটাই হচ্ছে আমাদের সেই অদক্ষেপ। আচ্ছা ঠিক আছে, এই অদক্ষেপের বর্ণটা কিরকম হয় জানো? সাদা। মানে আমি দেখবো কি বিক্রিয়া হচ্ছে বাট পাত্রের নিচে সাদা কালারের কিছু তলানি জমা হয়েছে। মনে হবে কিছু ময়লা জমা হয়েছে সাদা কালারের। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এটা বুঝলাম। এরপর হচ্ছে পরের রিয়াকশন। এখানে আমরা কি নেব, ফেরাস নাইট্রেট। হ্যাঁ, ফেরাস নাইট্রেট, এর সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন দাও, তাহলে পাবা কি, বেসিকটা কিন্তু সেম, আমি এখানে ফেরাস হাইড্রোক্সাইড পাবো, রাইট, আর এখানে আমি সোডিয়াম নাইট্রেট পাবো। তাহলে দেখো এটাও কিন্তু অদক্ষেপ তৈরি হয়। কি বর্ণের অদক্ষেপ বলো তো? সবুজ বর্ণের অদক্ষেপ। আচ্ছা, পরবর্তীতে আসো ফেরিক নাইট্রেট। আচ্ছা, আমরা কিন্তু এখানে সমতকরণটা করতেছি না, আমার মনে হয় যে তোমরা সমতকরণটা পারবা, এখানে সমতকরণটা মেইন ফ্যাক্টর না। দেখো এখানে কি তৈরি হয়, ফেরিক হাইড্রোক্সাইড। আচ্ছা, তোমরা কিন্তু এটা জানো, যোজনী বা জারণ মানটা কম হলে ফেরাস, বেশি হলে ফেরিক। আচ্ছা, সাথে আর সোডিয়াম নাইট্রেট তো তৈরি হবেই, জানা কথা। তাহলে এখানেও কিন্তু আমাদের একটা কি হলো বলতো,
অধক্ষেপ তৈরি হলো, তাই তো? অধক্ষেপ তৈরি হলো। এখানে অধক্ষেপের কালারটা হচ্ছে লালচে বাদামি, শুধু বাদামি বললেও চলে, সামনে তোমরা শুধু বাদামি পড়বা, বাট তুমি এখান থেকে জেনে রাখো লালচে বাদামি তোমাদের বইয়ের মতো। আচ্ছা, এরপর আসো পরবর্তীতে আমরা কি দেখবো বলতো? কপার নাইট্রেট, কিউপ্রিক নাইট্রেট তৈরি হবে কি? কিউপ্রিক হাইড্রোক্সাইড, সাথে আমাদের সোডিয়াম নাইট্রেট। এইটার পদক্ষেপের কালার হচ্ছে হালকা নীল, মানে নীলচে নীলচে কালার, ব্লুইশ কালার। ওকে, আচ্ছা, এরপর আসা হচ্ছে পরেরটা, লাস্টে একটা দেখি, সেটা হচ্ছে আমাদের জিঙ্ক নাইট্রেট। এটা যোজনীয় 2, এখানে বিক্রিয়া তৈরি করবে জিঙ্ক হাইড্রোক্সাইড। তো জিঙ্ক হাইড্রোক্সাইড আবার কালারটা কি? এটার কালার হচ্ছে সাদা। ওকে, সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড দুইটাই কিন্তু সাদা কালারের পদক্ষেপ দিচ্ছে। ওকে, বুঝতে পারলাম। সো এই বিক্রিয়া যে শুধুমাত্র নাইট্রেটের সাথে দেয় এরকম কোনো কথা নাই, এটা কিন্তু নাইট্রেট হইতে পারে, তোমার কিন্তু এটা ক্লোরাইড হইতে পারে, সালফেট হইতে পারে, হ্যাঁ, তোমার কিন্তু এটা কোনো কার্বনেট হইতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু সেম বিক্রিয়া দিবে, বুঝছো? ক্লোরাইড হলে কি হবে? আমাদের সোডিয়াম ক্লোরাইডের লবণ তৈরি হবে, হ্যাঁ, সালফেট হলে সোডিয়াম সালফেট, আর কার্বনেট হলে কি হয়? সোডিয়াম কার্বনেটের লবণ তৈরি হয়, কার্বনেটের ভেজাল আছে, বুঝছো? কিছু কিছু ক্ষেত্রে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতে পারে। যাই হোক, আমরা তো ঝামেলার মধ্যে যাবো না, আমরা শুধুমাত্র নাইট্রেট দিয়ে জিনিসটা মাথায় রাখবো, বুঝছো? নাইট্রেটটা একটু মাথায় রাখি, এটা পড়লে মোটামুটি হয়, যেহেতু এটা বইয়ে আছে। এবার আসো লাস্টের টপিক, হ্যাঁ, এখান থেকে লাস্ট একটা ধর্ম আমরা পড়বো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম লবণের সাথে বিক্রিয়া কি হয়। অ্যামোনিয়াম লবণের সাথে বিক্রিয়া। ওকে, এখানে তোমাকে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, সব ক্ষেত্রে এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, বুঝছো? প্রত্যেকটা ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। আচ্ছা, সাথে কি তৈরি হবে? সাথে হচ্ছে আমাদের তৈরি হবে একটা লবণ, এবং সাথে তৈরি হবে হচ্ছে পানি। ওকে, এখন লবণ কিন্তু অনেকটা অ্যামোনিয়াম লবণের উপরে একটা ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, আমরা দেখি এক্সাম্পল দেখি, সমস্যা নাই। আচ্ছা, এবার আসা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি নিলাম, এর সাথে ধরো আমি কি করলাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষারের বিক্রিয়া দিলাম। তাহলে বিক্রিয়ার প্রথমেই তুমি মাথায় রাখবা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। ওকে, তা তুমি উপরে তীর চিহ্ন না দিলেও হয়, অধক্ষেপ হলে নিচের তীর চিহ্ন দেওয়াটা ম্যান্ডেটরি, আর গ্যাসটা হলে উপরের তীর চিহ্ন না দিলেও চলে, সমস্যা নেই। ওকে, আর কি তৈরি হবে বলতো? আমাদের লবণটা তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড, এবং লাস্টে হচ্ছে আমাদের পানি তৈরি হয়। ওকে, তুমি চাইলে এখানে সমতাকরণ করতে পারো, ওটা তোমার ইচ্ছা, ওইখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, সমতাকরণটা এখন আর ম্যান্ডেটরি না, বুঝছো? বিক্রিয়া লেখার সময় কখনোই সমতাকরণটা ম্যান্ডেটরি না। আচ্ছা, আমি কি তোমাকে সমতাকরণটা দেখাই দিব? আচ্ছা, দেখাই দিই না, দেখাই দিই, সমস্যা নেই। আচ্ছা, দেখো, তাহলে এখানে আমি দেখতে পারতেছি, একটু ফাস্ট করে ফেলি, ক্লোরিন একটা, ওখানে ক্লোরিন 2টা, সো 2 দিলাম। তাহলে এখানে নাইট্রোজেন 2টা, এখানে একটা, সো আমি 2 দিলাম। ওকে, তাহলে দেখো হাইড্রোজেন কতগুলো হয়ে গেল? হাইড্রোজেন এখানে হয়ে গেল হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে হয়ে গেল আমাদের 10, তাই না? 2 একে 2, সো 10। এর মধ্যে 6টা এখানে চলে গেছে, সো 4টা বাকি, 2টা তো অলরেডি আছে, সো তুমি 2 দিয়ে গুণ করে দাও। দেখো তো অক্সিজেন মিলছে কিনা? হ্যাঁ, অক্সিজেন কিন্তু মিলে গেছে। দেখছো, আমি দ্রুত করে ফেলছি না? আমাদের কিন্তু দ্রুত শিখতে হবে। এরপর আমাদের, আমি চিন্তা করলাম অ্যামোনিয়াম নাইট্রেট, হ্যাঁ, অ্যামোনিয়া একটা লবণ নিলাম, এখানে চিন্তা করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়া কি তৈরি হবে? অ্যাজ ইউজুয়াল অ্যামোনিয়া গ্যাস তৈরি হবেই, সাথে এখানে তৈরি হবে হচ্ছে নাইট্রেটের একটা লবণ, সোডিয়াম নাইট্রেট, এবং এখানে তৈরি হবে হচ্ছে পানি। ওকে, আচ্ছা, তাহলে আসো সমতাকরণ করি। এখানে তুমি আবার সেম ভাবে তুমি চিন্তা করো যে অ্যামোনিয়া আছে এখনো, ওকে, নাইট্রেট আছে একটা, ওকে, সোডিয়াম একটা, এবং হ্যাঁ পানি, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি সমতাকরণ করাই আছে, তুমি গুণে দেখো, সমস্যা নেই। এরপর তুমি আসো হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আসো, তোমাদের বই কিন্তু এত কিছু নাই, তাও আমি তোমাকে বিস্তারিত করে দেখাচ্ছি। হ্যাঁ, এর সাথে তুমি নিলা হচ্ছে, লেটসে তুমি চিন্তা করলা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তুমি এখানে বিক্রিয়া ঘটাইলে কি হবে? অ্যামোনিয়া গ্যাস তো তৈরি হবেই,
সাথে হচ্ছে সালফেট লবণ তৈরি হবে, ধাতুর সাথে মিলে ম্যাগনেসিয়াম সালফেট, এবং লাস্টে হচ্ছে পানি তৈরি হবে। আচ্ছা ঠিক আছে, তো এখানে কি হয় দেখো তো খেয়াল করে, এখানে কিন্তু সমতাকরণটা করা নাই, বুঝতে পারতেছি এখানে 2 মোল আছে, 2 অণু আছে, 2টা করে তুমি চিন্তা করো, এখানে 2 দিলে কিন্তু ম্যাচ করলো। আচ্ছা ঠিক আছে, তারপর কি হবে, এখানে দেখো ম্যাগনেসিয়াম একটা, ওকে, হাইড্রোজেন গুণ তো এখানে কত আসলো, 4 দুগুণে 8, 8 2 10, 3 দুগুণে 6, এখানে 2 দিলে 2 দুগুণে 4, 4 6 10, অক্সিজেনটা মিলে গেছে, হ্যাঁ অক্সিজেনটা মিলে গেছে। সো এই হচ্ছে আমাদের সেই সমতাকরণটা। ওকে, বুঝতে পারছো তো? তার মানে এখানে কিন্তু অলওয়েজ কমনটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা আশা করি আমাদের ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো এরপর আমরা আসি আমাদের লাস্ট টপিক, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, যে গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম। এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি, তাই তো? যে গাঢ় অ্যাসিড এবং ক্ষারগুলো কি হয়, করোসিভ হয়। এটা আমাদের খোলা ত্বকের কোনো অংশ যদি পড়ে তাহলে সেটা অবশ্যই কি করবে, ক্ষয় করবে। সো এটা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। ওকে, সো এই লেকচারটার মাধ্যমেই বা এই টপিকটার মাধ্যমে আমরা লেকচারটাকে শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার দেখা করবো। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।